আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, বখরুদ্দিন গাজী কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কুমিল্লা বোর্ড 2025। তো কোশ্চেনটা আমরা ডিসপ্লেতে প্রথম শো করি। কোশ্চেনটা ডিসপ্লেতে শো করা হয়েছে। প্রথম কোশ্চেন, বাজার মূল্য নিম্নগামী হলো কোন পদ্ধতি অধিকতর কার্যকর? আগে মাল আগে ছাড় পদ্ধতি, আগে মাল আগে ছাড় পদ্ধতি। দ্বিতীয় কোশ্চেন, অতিরিক্ত সময়ের মজুরি কোন ধরনের ব্যয়? কারখানা উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয়। উদ্দীপকটি পড়ো এবং 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। রুবি, নিতা ও রিমু একটি অংশীদারের কারবার, তিনজন অংশীদার তাদের লাভ লোকসান অনুপাত বন্টন করে 3:2:1 2024 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে 2,50,000, 1,50,000 এবং 2 লাখ টাকা। মিতা কারবারের সার্বক্ষণিক পরিচালনার জন্য 5,000 টাকা করে মাসিক বেতন পায়। চুক্তি অনুসারে মূলধনের 5% সুদ ধার্য করতে হবে। বছর শেষে কারবারের নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো। বছর শেষে কারবার নিট মুনাফা হইব 1,11,500। কিভাবে পাবো এটা আমরা একটু বোর্ডে চলে যাই। হুম, 3 নম্বর, বন্টনযোগ্য মুনাফা সমান সমান আমার এখানে নিট লাভ মাইনাস মূলধনের সুদ মাইনাস বেতন। ওকে, তো কোশ্চেন আমার দেওয়া আছে বন্টন যে নিট লাভ দেওয়া আছে 2,15,000 টাকা এবং মূলধনের সুদ এখানে মূলধনের উপরে 5% সুদ ধরতে হইব। আমার মূলধন আছে, আমি একবারে দেখা দেই 25,000, 2,50,000, 2,50,000। আচ্ছা, লেখা লেখা একবারে পার্সেন্টেজটা দেই। 2,50,000 যোগ 1,50,000 যোগ এরপর আছে 2,00,000 গুণ এটার উপর আমরা কি করতে হবে, 5% ধরতে হবে সবগুলোর উপরে, মাইনাস বেতন। বেতন উত্তোলন করে একজন অংশীদার 5,000 টাকা করে। 12 মাসের বেতন আমার কি করতে হবে, বাদ দিতে হইব। ক্যালকুলেশন করলে এখানে আমার ক্যালকুলেশন আসতেছে 1,11,500 টাকা কি হইতেছে আমার বন্টনযোগ্য মুনাফা আসতেছে। ওকে, এরপর আমার পরবর্তী কোশ্চেন হলো রুবির লাভের অংশ কত পাবে? বন্টনযোগ্য মুনাফা হইলো 1,11,500। এইখান থেকে আমরা দেখতেছি রুবির অনুপাত হলো 3, তার মানে 6/3 6 অংশ পাইবে কি রুবি। তো এখানে বন্টনযোগ্য মুনাফা হইব আমার 1,11,500 ভাগ 6 গুণ 3। বন্টনযোগ্য মুনাফা হইব 55,750, অর্থাৎ 1,11,500
ভাগ দেব 6 দেয়া, গুণ দেব 3 দেয়া, কারণ 6-এর 3 অংশ হলো রুবির মুনাফার অংশ। দিলে এখানে আমার হইতেছে 55,750 টাকা। উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মাল সর্বদা মজুত রাখা আবশ্যক তাকে কি বলা হয়? নিরাপদ প্রান্ত। নিরাপদ প্রান্ত, নিরাপদ প্রান্ত। শেয়ার অধিহারের পরিমাণ কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী কোন হিসাব খাতকে প্রভাবিত করে? মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। র মিলে ভাড়া 3-এর 2 অংশ 60,000 টাকা হলে আর্থিক অবস্থা বিশ্বদায় বিবরণী ভাড়া হিসাবে কত টাকা দেখাতে হবে? 60,000 টাকা 3-এর 2 অংশ, এখানে বোঝানো হইতেছে ভাড়ার 3-এর 1 অংশ কি বকেয়া রয়েছে। 3-এর 2 অংশ যদি 6,000 টাকা হয়, তো 3-এর 1 অংশ হইবে কত? 30,000 টাকা। তো র মিলে যে ভাড়াটা দেওয়া আছে সেটা আমরা বিশ্বদায় বিবরণী পরিচালনা ব্যয়ের আন্ডারে দেখাবো 6,000 টাকা, যোগ বকেয়া 1,000 টাকা, সরি 1,000 টাকা না, 30,000 টাকা। 6,000 আর 30,000 টাকা যোগ দিলে আমার হইতেছে 90,000 টাকা। অর্থাৎ বিশ্বদায় বিবরণীতে আমরা ভাড়া দেখাবো 90,000 টাকা। সমপরিমাণ পণ্যর বৃদ্ধির ফলে মোট মুনাফা বৃদ্ধি পায় এবং বিক্রিত পণ্যর ব্যয় হ্রাস পায়। মোট মুনাফা বৃদ্ধি পায় এবং বিক্রিত পণ্যর ব্যয় হ্রাস পায়। সঠিক আনসার হলো খ 1 এবং 3। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে সদস্য সংখ্যা কতজন? 7 জন। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে সদস্য সংখ্যা কতজন? 7 জন। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। অংশীদারি কারবারে বন্টনকৃত মুনাফা স্থির মূলধন পদ্ধতিতে কোন হিসাবে যায়? চলতি হিসাবে। চলতি হিসাবে। উদ্দীপক পর 11 এবং 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। স্থায়ী সম্পদ 6,00,000 টাকা, চলতি দায় 1,00,000 টাকা, চলতি মূলধন 30,000 টাকা, শেয়ার ওভার 20,000 টাকা। মোট সম্পত্তির পরিমাণ কত? মোট সম্পত্তির পরিমাণ কত? আমরা জানি মোট সম্পত্তি সমান সমান স্থায়ী সম্পত্তি যোগ চলতি সম্পত্তি যোগ ভুয়া সম্পত্তি। এখানে স্থায়ী সম্পত্তি হলে আছে আমার 60,000 টাকা এবং চলতি সম্পত্তি আছে হলো 4,00,000 টাকা এবং শেয়ার ওভার আছে আমার কত? 20,000 টাকা। সবগুলো যোগ করলে আমার এখানে হচ্ছে 10,20,000 টাকা হইতেছে আমার মোট সম্পত্তির পরিমাণ। ব্যাংক জমাতিরিক্ত 1,17,000 টাকা হলে তড়িৎ দায়ের পরিমাণ কত? আমরা জানি তড়িৎ দায় সমান সমান চলতি সম্পত্তি মাইনাস ব্যাংক জমাতিরিক্ত। অঙ্কতে আমার চলতি দায় দেওয়া আছে 1,00,000 টাকা বিয়োগ 17,000 টাকা, যদি বিয়োগ দেয় আমার চলতি তড়িৎ দায়ের পরিমাণ হচ্ছে 83,000 টাকা। বিক্রয়ের উপর মুনাফা পরিমাণ 20% হলে বিক্রিত পণ্যের উপর মুনাফার শতকরা হার কত? মুনাফার শতকরা হার হইলো 25%। মুনাফার শতকরা হার হইলো 25%। অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ 80/100 গুণ 20, 80/100 গুণ 20 সমান সমান কত? 25%। সোনালী কোম্পানি লিমিটেড 10% অবহারে শেয়ার ইস্যু করলে 9,00,000 টাকা গেল। কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ কত? কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ 10,00,000 টাকা। কোম্পানি আদায়কৃত পরিমাণ 10,00,000 টাকা, কারণ 10% ওভার সহ কি করতে পারবো? মূলধন আমার কি করতে হবে? টাকাটা ট্রান্সফার করতে হইব। প্রতি মাসের শেষে 4,000 টাকা করে সারা বছর ধরে উত্তোলন করলে 10% হারে কত টাকা সুদ পাওয়া যাবে? তাহলে 4,000 গুণ 12 গুণ 10% ভাগ 12 গুণ 6.5 গুণ 6, সরি, গুণ 5.5। প্রতি মাসের শেষে উত্তোলন করলে কি করতে হইব? 5.5% সুদ ধরতে হবে। 5.5% সুদ আসে এখানে 2,200 টাকা। আবার বলতেছি 4,000 গুণ 12 গুণ 10% ভাগ 12 গুণ 5.5 সমান সমান 2,200 টাকা। কোম্পানির গঠনের সময় শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের যে পরিমাণ, যে সংগ্রহের যে অধিকার পাওয়া যায় সেই মূলধনকে কি বলে? নামিক মূলধন। নামিক মূলধন। লভ্যাংশ হিসেবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়? বোনাস শেয়ার। বোনাস শেয়ার। বিক্রিত পণ্যের ব্যয় 600 টাকা এবং সমপরিমাণ পণ্যের মূল্য 500 টাকা হলে বিক্রয়যোগ্য ব্যয়ের পরিমাণ কত? বিক্রয়যোগ্য ব্যয়ের পরিমাণ কত? বিক্রয়যোগ্য ব্যয়ের পরিমাণ হলো 6,000 যোগ 500 সমান সমান বিক্রয়যোগ্য ব্যয় সমান সমান কত? 6,500 টাকা। ভ্যাট সহ পণ্য 5,000 টাকা
ভ্যাট সহ পণ্য ক্রয় 5,000 টাকা, ক্রয় ফেরত 500 টাকা হলে ভ্যাটের পরিমাণ কত? 3,500 টাকা থেকে 500 টাকা বাদ দিয়া আমার যে অ্যামাউন্ট হইতেছে ওইটার ভাগ তুমি 115 দিয়া গুণ তুমি 15 দিয়া গুণ দিলে হয় 4,500 টাকা। উদ্দীপকটি পড়ো। 20 এবং উদ্দীপকটি পড়ো 20 এবং সোমবার প্রশ্নের উত্তর দাও। মুনতাসির কোম্পানি ফিফো পদ্ধতিতে মজুত পণ্য হিসাব সংরক্ষণ করে। পণ্য সংক্রান্ত তথ্যগুলি দেওয়া হলো। প্রারম্ভিক 5,000 একক 4 টাকা রেট, ক্রয় 11,000 একক 5 টাকা রেট, ইস্যু 10,000 একক। কোম্পানি মূল্যের সহপরিমিতের মূল্য কত? ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট 10,000 আমি কি করছি এখানে ইস্যু করছি, তার মানে কি প্রথম আমি বের করে দিচ্ছি 5,000 গুণ 4, এরপর আমরা বের করছি 5,000 গুণ 5, তো আমার এখানে থেকে যায় 6,000 গুণ 5, 6,000 গুণ 5 সমান সমান 30,000 টাকা। কোম্পানির সহপরিমিত মূল্য হলো 30,000 টাকা। যদি কোম্পানি ভার্জিত গড় পদ্ধতিতে ব্যবস্থা করে তবে ভারযুক্ত গড় একক হবে ভারযুক্ত গড় ব্যয় হবে 46,875 টাকা, সহপরিমিত মূল্য হবে 28,125 টাকা। তো এই জিনিসটা আমরা একটু ইয়াতে যাই, ওয়ার্কিংসে যাই, একটু বুঝি। এটা হলো 21 আমার 21 নম্বরে আমার এখানে বলা হয়েছে, একটু দেখে আমি কোশ্চেনটা। ভারযুক্ত গড় পদ্ধতি ব্যবহার করলে চাই তবে কোন দুইটা আর কি সঠিক? এখানে 3টা অ্যান্সার দেওয়া আছে। তো প্রথম ভারযুক্ত গড় একক ব্যয় হবে, ভারযুক্ত গড় একক ব্যয় হবে একক ব্যয় আমরা বাইর করি, অর্থাৎ ইস্যুর ক্ষেত্রে। ঠিক আছে, ইস্যুর ক্ষেত্রে আমরা যে ইস্যু করছি ইস্যুর ক্ষেত্রে, তো প্রথম যে ভারযুক্ত গড় হইব ওটা আমরা বাইর করতেছি। এখানে আমার ইউনিট ছিল 5,000 যোগ 6,000, 6,000 উপরে হইব 5,000 গুণ 4 গুণ 4 যোগ 6,000 গুণ 6,000 গুণ 5 সমান সমান আমার এখানে আসতেছে 20,000 টাকা যোগ ওইখানে আসতেছে আমার এগারো হাজার। এখানে আমার হইব 11,000, সরি এখানে আমার হইব 11,000 গুণ 5 টাকা রেট, এখানে হইব আমার 11,000। ওকে, তো 11,000 গুণ 5 55,000, এখানে হইব 16,000। 16,000 হলে গুণ করলে আমার হইতেছে 4.687,5, অর্থাৎ আমার ভারযুক্ত গড় হার, ভারযুক্ত গড় হার হইব 46.875 টাকা এবং সপরিমিত পণ্যের মূল্য হইব, আমার সপরিমিত পণ্য আছে 6,000, সমাপনী মজুদ পণ্য 6,000 গুণ 4.687,5, 6,000 গুণ 4.6 4.687,5, হ্যাঁ সপরিমিত পণ্য আবার মূল্য হইবে এখানে 28,125 টাকা। কত? 28,125 টাকা। ওকে, তার মানে এখানে আমার সঠিক অ্যান্সার হলো 1 এবং 2।
এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন, 1 এবং 3, সরি 2 এবং 3 সঠিক উত্তর। সঠিক উত্তর কি? গ। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাঁচামাল ক্রয় 30,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 7,000 টাকা, কারখানা ভাড়া 4,000 টাকা, মুখ্য ব্যয় 53,000 টাকা, পরোক্ষ মজুরি 3,000 টাকা, অফিস কর্মচারীদের বেতন 6,000 টাকা হলে কারখানার উৎপাদন ব্যয় কত? কারখানার উৎপাদন কারখানার উৎপাদন ব্যয় হলো গিয়ে আমার এখানে 60,000 টাকা। তো আমরা জানি উৎপাদন ব্যয় সমান সমান মুখ্য ব্যয়, কারখানা ভাড়া এবং পরোক্ষ মজুরি সমান সমান উৎপাদন ব্যয়। পরোক্ষ মজুরি সমান সমান উৎপাদন ব্যয়। তো এইটা একটু আমরা দেখাই ব্যাখ্যা করে। দেখাই পরবর্তী অঙ্কগুলোতে আমাদের এটা কাজে লাগবে। এই চলে গেছে আমার 22 নম্বর। 22 নম্বর আমার চাইছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় সমান সমান মুখ্য ব্যয় যোগ কারখানা উপরিব্যয়। এখানে মুখ্য ব্যয় মুখ্য ব্যয় আমার কোশ্চেনে দেওয়া আছে একটাই আইটেম, প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি, ওকে। মুখ্য ব্যয় সমান সমান প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ শ্রম প্লাস প্রত্যক্ষ অন্যান্য খরচ। যেহেতু এখানে একটা আইটেম দেওয়া আছে তো আমি একটা আইটেম লিখলাম। মুখ্য ব্যয় দেওয়া আছে আমার কত? 53,000। ওকে। কারখানা উপরিব্যয় কারখানা উপরিব্যয় আমার এখানে কারখানা উপরিব্যয় দেওয়া আছে এখানে। কারখানা ভাড়া, আচ্ছা কারখানা উপরিব্যয় বলতে যেটা বোঝায় কারখানার ভেতরে যে বাউন্ডারির ভিতরে যে সামগ্রিক খরচগুলো হয়ে থাকে ওই সবগুলো খরচ আমরা কি করব কারখানা উপরিব্যয় হিসেবে কি করব অন্তর্ভুক্ত করব আমরা। কারখানা ভাড়া আর পরোক্ষ মজুরি মজুরি, ওকে। দুইটা আইটেম দেওয়া আছে এখানে আমার। আমার কারখানা ভাড়া দেওয়া আছে 4,000 টাকা যোগ আমার পরোক্ষ মজুরি দেওয়া আছে 3,000 টাকা। দুটো যোগ করলে আমার এখানে আছে কত? 7,000 টাকা। 70,000 লিখছি, একটা শূন্য বাদ যাবে। সমান 53,000 টাকা যোগ 7,000 টাকা। দুইটা যোগ করলে আমার এখানে আছে 60,000 টাকা। ওকে। এই 60,000 টাকা হলে আমার কি? উৎপাদন ব্যয়। এই 60,000 টাকা কি আমার উৎপাদন ব্যয়। এখন আমি চলে যেতেছি আমার পরবর্তী কোশ্চেন। আবার কোশ্চেন আমরা চলে যেতেছি। কারখানা উৎপাদন করে 60,000 টাকা। চলতি অনুপাতের আসল উদ্দেশ্য কোনটি? তারল্য প্রদর্শন। চলতি অনুপাতের উদ্দেশ্য কি? তারল্য প্রদর্শন। চলতি অনুপাতের উদ্দেশ্য কি? তারল্য প্রদর্শন। অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট উদ্যোগ প্রকাশ করে দেয়। অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট উদ্যোগ প্রকাশ করে দেয় এবং ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে সম্পদ। ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে সম্পদ। দায় মালিকানা অনুপাত নির্ণয়ের প্রয়োজন। দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় এবং মালিকানা তহবিল। দীর্ঘমেয়াদী দায়, চলতি এবং মালিকানা তহবিল। 1, 2, 3। 27 এবং 28 নম্বর প্রশ্নের উত্তর দাও। অর্পিতা কোম্পানি লিমিটেড এর বিশদ আয় বিবরণ হতে নিচের তথ্যাবলী দেওয়া হলো। পারমিট উৎপন্ন 25,000 টাকা, পণ্য ক্রয় 37,500 টাকা, আমদানি শুল্ক 500 টাকা এবং বিক্রয় 51,000 টাকা, বিক্রয় ফেরত 1,500 টাকা, ক্রয় ফেরত 1,000 টাকা এবং সর্বনিম্ন উৎপন্ন দেওয়া আছে 24,000 টাকা। ভাড়া দেওয়া আছে 3,000 টাকা। অর্পিত কোম্পানি লিমিটেডের বিক্রিত পণ্যর মূল্য ব্যয় করো। অর্পিত কোম্পানি লিমিটেডের বিক্রিত পণ্য মূল্য ব্যয় করো। ওকে। আরেকটা আমার কাছে 27 নম্বর। কোম্পানি হিসাব কাল শেষে বকেয়া ভাড়ার পরিমাণ 500 টাকা ছিল, যা সমন্বয় করা হলে, আচ্ছা এটা দরকার নাকি, এটা আমার ওয়ার্কিংসে প্রত্যেকটা আমরা দেখাইতেছি। 26 এবং 27 দেখাইতেছি, ঠিক আছে।
মুখ্য ব্যয়। তো এখানে আমার দুইটা আইটেম আছে, একটা হলো গিয়া কাঁচামাল, আরেকটা আইটেম হলো এখানে আমার শ্রম। এই দুইটা যোগ করলে হলো 20,000 টাকা। তো 20,000 টাকা 30% আসে আমার কত? 6,000 টাকা। ওকে, প্রশাসনিক উপর ব্যয়ের পরিমাণ কত? এখানে বলতেছে প্রশাসনিক উপর ব্যয় কারখানা ব্যয় 20%, অর্থাৎ 20%, অর্থাৎ প্রশাসনিক উপর ব্যয় সমান সমান মুখ্য ব্যয় যোগ কারখানা উপর ব্যয়। 28 নম্বর হলো আমার বিক্রিত পণ্যের ব্যয়। 26% আমার আসবে 5,200 টাকা। জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে যে সুবিধা হয় তাকে কি বলে? মহার্ঘ ভাতা। কোনটি অনার্থিক সুবিধা? প্রশিক্ষণ ব্যবস্থা অনার্থিক সুবিধা। চলতি বছরে সমাপ্তি পরবর্তী বছরে কি হিসেবে গণ্য হয়? প্রারম্ভিক মজুত। উদ্দীপকটি পড়ো 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। জেনিং ট্রেডার্সের তথ্যাবলী নিম্নরূপ। 2024 জানুয়ারি 1 প্রারম্ভিক উদ্ধৃত 400 একক, প্রতি একক মূল্য 25 টাকা দরে। জানুয়ারি 10 পণ্য ক্রয় 300 একক, প্রতি একক 30 টাকা দরে। জানুয়ারি 15 পণ্য ইস্যু 50 একক। জানুয়ারি 25 পণ্য একক, পণ্য ক্রয় 20 একক, প্রতি একক 32 টাকা দরে। ওকে, এখানে বলতেছে পৃথক পদ্ধতিতে কোন তারিখে ইস্যুকৃত পণ্যের মূল্য, ইস্যুকৃত পণ্যের মূল্য পারমিট মোট পণ্য আমার অঙ্কিত দেওয়া আছে। তারিখে পণ্যের মূল্য কত? 11,829 টাকা। তো আমরা একটু বরিশালে 25,000 টাকা যোগ পৃথক পদ্ধতিতে ক্রয়, এখানে আমার ক্রয় দেওয়া আছে 37,500 সমান সমান বা 400 টাকা গুণ আমরা ইস্যু বিক্রি করছিলাম 500 ইউনিট, ফেরত 25 যোগ 100 গুণ 30 ফেরত আমার দেওয়া আছে এখানে সমান সমান আমার এখানে আছে 13,000 টাকা। এটা আমার একটু কোশ্চেন দেখি। এবং 30 তারিখ বলছে বইতে পারে যে মূল্য কত, অর্থাৎ ভার্জিত কর পদ্ধতি। সমান সমান ফেরত দেওয়া আছে আমার 1,000। 25 তারিখে ওয়েট হইব আমার এখানে। ওকে, 400 ইউনিট যোগ 300 এখানে আমার 36,000 ইউনিটের প্রাইস হলো গিয়া 40 টাকা করে গুণ 25 এবং 300 ইউনিটের প্রাইস হলো গিয়া 30 টাকা করে। যদি ক্যালকুলেশন যোগ ক্রয় সংক্রান্ত খরচ, ক্রয় সংক্রান্ত খরচ দেওয়া আছে আমার যোগ যোগ 200 গুণ 32। ওকে, তো সমান সমান এখানে আমরা আমদানি শুল্ক 5,429 টাকা যোগ 6,400 টাকা। আচ্ছা, এটা গুণ 200, 6,400 টাকা সমান সমান 11,825 টাকা। 25 টাকা। কোশ্চেনে যাই, কোশ্চেনটা আবার একটু দেখি কি বলছিল। কোশ্চেনে বলছিল 25 তারিখে মজুদের মজুদ পণ্যের মূল্য কত? 25 তারিখ। ওকে, 25 তারিখে মজুদ পণ্যের মূল্য কত? 25 তারিখে আমরা ক্রয় করছিলাম কত? 32, 200 টাকা 32 টাকা, এটা আলাদা গুণ দিলাম। 25,000 যোগ 36,000 মূল্য ছিল 25 এবং 30 এর, ওইটা আমরা 61,000 এখানে রয়ে যায় আমার কত? 200 একক, 400 এবং 300, 400 এবং 300, 700 করতে 500 থেকে বিয়োগ দিয়ে আমরা এখান থেকে 200 একক, এই জন্য ওয়েট বাই কইরা ওয়াট নিচে কি করলাম আমরা? 200 একক দেখাইলাম। এরপর আবার 25 তারিখে ক্রয় করছে কত? 232 টাকা ধরে, এই জন্য কি করে? সমাপনী। তো দুইটা যোগ করার পর আমার প্রাইস এখানে দাঁড়াইছে ভার্জিত কর পদ্ধতিতে 11,829 মজুদ পণ্য। আজকে কোশ্চেন সলিউশন আমার অঙ্কের মধ্যে সমাপনী পণ্য দেওয়া আছে 24,000 বিয়োগ 24,000। এখানে একটু যোগ বিয়োগে ভুল হয়েছে, একটু সংশোধন করি। ওকে, হুম, 36,500 এর সাথে যোগ করলে হয় 37,000, 25,000 যোগ 37,000, এখানে আমার 62,000 বিয়োগ 24,000 সমান সমান আমার সমপরিমাণ পণ্য হইতে এখানে হইতেছে 38,000। ওকে, তো বিক্রিত পণ্য ব্যয়ের পরিমাণ হইতেছে আমার কত? 38,000। ওকে, তো আমরা চলে যেতেছি কোশ্চেনে। হুম, তো এই অঙ্কটা আমরা বিক্রিত পণ্য ব্যয়ের পরিমাণ কত? 38,000 টাকা। কোম্পানির হিসাবকাল বছর শেষে বকেয়ার পরিমাণ 500 টাকা হলে যা সমন্বয় করলে মোট মুনাফার পরিমাণ কমে যাব এবং মোট বাড়ি ভাড়া 3,500 টাকা দেখাতে হবে। তারপরে অ্যান্সার হলো কত? গ, 2 এবং 3। 40% একক পণ্য উৎপাদন ব্যয় 800 টাকা, কোম্পানির বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করলে একক প্রতি বিক্রয় মূল্য কত হবে? তো প্রথম আমার কি করতে হবে? বিক্রয় মূল্য আম, উম, প্রথমে আমার কি করতে হবে? বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য সমান সমান কি? কস্ট প্লাস প্রফিট। ওকে, প্রফিট হলো কত এখানে?
20% কস্ট হলে কত? 80%, টোটাল কত? 100%। তো এইখানে আমার যে 800 টাকা দেওয়া আছে, এটা আমার দেওয়া আছে 80%, ঠিক আছে? তো এখানে আমি কি করতে হবে? 100% বের করতে হবে। 100% বের করলে কি হয়ে যাবে? আমার সেলস প্রাইস বেড়ে যাবে, ঠিক আছে? তো 800 ভাগ 80 গুণ 100 সমান সমান বেড়াইতে কত? 1000 টাকা। 1000 টাকা আমার সেলস প্রাইস বেড়াইতেছে। তো ভাগ দিতে হইব 40। তো একটা পণ্যের বিক্রয় মূল্য বেড়াইতেছে হতো 25 টাকা। রক্ষিত আয় বিবরণীতে মূল উদ্দেশ্য কি? লভ্যাংশ বন্টন। বিক্রয়ের উপর প্রশাসনিক ও খরচের সংমিশ্রণকে কি বলা হয়? পরিচালন খরচ। পরিচালন খরচ তো আমরা আলোচনা করলাম আজকে কুমিল্লা বোর্ড 2025। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের পরবর্তী বোর্ড হবে চট্টগ্রাম বোর্ড 2025।